আজ তোমাদের কাছে প্রশ্ন, বাংলা সিরিয়াল খ্যাত এই দুইজন অভিনেতা এবং অভিনেত্রীর নাম কি? তাহলেই তো বুঝতে পারবো তোমাদের কতটা সিরিয়ালের নেশা আছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ নামচা। রবিবার সকালটা তো মন ভালো লাগে, কিন্তু যেই সন্ধে হয়ে যায় তখনই মনটা খারাপ হয়ে যায়। আজকে মন খারাপ করব না, কেননা আজকে একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে আমাদের। রবিবার তাও তারা, তোমাদেরকে বলেইছি রবিবার থাকলেও তারা থাকে, আমার ছুটির দিন থাকলেও। সকালে ঝনককে গান করতে যাবে বলে সেই রেডি করবো তারা। আবার এখন গানটা নিয়ে একটু বসাতেও হবে, এই সপ্তাহে একদম বসানো, শুধু শুনেছে, মানে হাতে কলমে করেনি, ওই জন্য গান নিয়ে বসাবো। বিকেলবেলা আমাদের একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে, সবাই মিলে যাব। ঝনকের দিয়া, আমি, ঝনক, ঝনকের বাবা, সবাই তোমাদের সাথে সব শেয়ার করব। চলো আস্তে আস্তে আজকে দিনটাকে শুরু করি, দেখতে থাকো সারাদিন কী করি। আমি তো এইদিকে সবে ভিডিওটা শুরু করেছি, এই ঘরে আসতে গিয়ে দেখছি ঝনকবাবু ঘুম থেকে উঠে তত্তর করে যাচ্ছে দিয়ার দিকে। আজ কিন্তু ঝনককে আমাকে ঘুম থেকে তুলতে হয়নি, আজকে সকাল সকালই ঘুম ভেঙে গেছে, আর উঠেই শুরু করে দিয়েছে দিয়ার খোঁজ। দাঁড়াও, দিয়ার একটু আদর খেয়ে নিক, আর কাল থেকে তো আদর খাওয়ার সুযোগ হবে না। সকাল থেকে উঠেই রেডি হওয়ার তাড়া। আজ কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি বাইরেটা বেশ মেঘ, একদমই রোদ নেই, আর বলতে বলতে বৃষ্টি হয়ে গেছে। এই দেখো, অনেকদিন বৃষ্টি নেই বলে বেশ একটা বৃষ্টি ভেজা গন্ধ ছেড়েছে, দারুণ লাগছে, আর তার সাথে ঠান্ডা হাওয়া। এবার তাড়াতাড়ি করে চাটা বসিয়ে দিই। এইদিকে তো আমি চা বসাতে এসে গেছি, রাকেশ তখনও ঘুমোচ্ছে, আর ঝনক বারবার চেষ্টা করছে কি করে ওর বাবার ঘুম ভাঙানো যায়। কিন্তু আজকে যেহেতু ঝনকের দিয়া আছে, তাই জন্য ওইদিকে আমাকে খুব একটা যেতে হয়নি, মানে ঝনককে আটকাতে হয়নি খুব একবার। দেখো না এবার কি কীর্তি শুরু করলো, এইটাকে দেখো। কেন কালকে থেকে দিয়াকে কোথায় পাবি? সকালে দিয়া হয়ে গেল, কোথাও যায়নি দিয়া, দিয়ে বাড়ি চলে গেছে। এই চিৎকার করে না, বাবা বাবা ঘুমাচ্ছে, বাবা ঘুমাচ্ছে, দিয়া আছে, দিয়া টয়লেটে গেছে। সাইকেল চালাও, দেখো অবস্থা, এই দেখো ঝনকের কাণ্ড দেখো। এই দেখো একটা রেনকোট, দেখো একটা রেনকোট। রেনকোট নিয়ে তুই কোথায় যাচ্ছিস? ঘুরতে যাচ্ছি। কোথায়? পাহাড়ে। ও পাহাড়ে বৃষ্টি হবে তখন রেনকোটটা পরবি? এই সাইকেল চালিয়ে পাহাড়ে যাচ্ছিস? যা। দেখলে তো ঘুম থেকে ওঠে ওর কাণ্ডগুলো। তোমরা যারা যারা অনেক দিন ধরেই আমার ভিডিও দেখছো তারা তো জানোই, কিন্তু যারা রিসেন্ট কয়েকদিন ধরে দেখছো তাদেরকেই বলি, এই যে এই কৌটোটা, বিস্কিটের কৌটো, এটাকে আমি ফ্রিজেই রাখি, যাতে বিস্কিটগুলো মাসের পর মাস একেবারে মুচমুচে থাকে, একদম না নেতায়। আজকেও তাই করব। এই যে বিস্কিটটা খুলি, কৌটোতে ঢালি, তারপরে কৌটোটা একেবারে সোজা ফ্রিজে। এই বুদ্ধিটা কিন্তু তোমরাও অ্যাপ্লাই করো, কাজে দেবে। সকাল থেকে একটা জেমসের কৌটো নিয়েছে, নিয়ে দিয়ার মাথা খারাপ করছে, ওটা খেলে কি পেট ব্যথা করে, এটা খেলে কি দাঁতে পোকা হয়, শুরু করছে। এই গান করতে যাবি? চ, আজকের মতো এখানে আরাম করে নিলাম, কাল থেকে আবার সংসারে শুরু হয়ে যাবে, যাতা কলে পড়ে যাবো সংসারের। কালকে এরকম সময় তোমার সব কাজ হয়ে গেছে। এইখানে এলে ভাবতে পারি আমি 8:30 8টা অবধি ঘুমাবো, আর ওইখানে কালকে এরকম সময় স্নান করতে ঢুকে রান্না বান্না সেরে, আমি এসব খাই না। আর আমরা কালকে এরকম সময় ঝনককে খাওয়াচ্ছি, রেডি হচ্ছি। শোনো আমাদের আলোচনার বিষয়, আগামীকাল এই সময় কি করছি সেই সব ফিরিস্তি দিচ্ছি। ঝনক তো এক্ষুনি গানের ক্লাসে যাবে, তাই জন্য এখন বসিয়েছি ওকে গানটা প্র্যাকটিস করাতে। তারপর পাসানি ধাপা, তারপর পাগা মাগা সারে গামা ধারে সারে সারে পা। বেশি জোরাজোরি করি না, নিজের ইচ্ছেতে যেইটুকু করে সেটুকুই ভালো, কেননা বেশি জোরাজোরি করলে পরে এই জিনিসটার প্রতি আগ্রহটা একদমই কমে যাবে। দেখো না, ওর থেকে বেশি আমি প্র্যাকটিস করছি মনে হচ্ছে। আরে মাগা, আবার পাসা আমারে মাগা গামা পাপা গামা পাপা নিধা পা মাগা রে সা নিধা পা মাগা রে সা। আজকে সারাদিনই চললো দিয়ার কাছে শুধু আদর খাওয়া, এতক্ষণ বসে গান প্র্যাকটিস করেছে, ওই জন্য এই আদরটা। গান করে উঠে ঝনকের খাওয়া হয়ে গেছে, আর ও রেডিও হয়ে গেছে গান করতে যাবে বলে। বসে বসে কি করছে বলো তো, কালকের ওই রং পেন্সিলগুলো কাউন্ট করছে।
আর এদিকে আমরাও সেরে ফেলছি আমাদের ব্রেকফাস্ট। ঝনক গান করতে বেরোলো, আমাকে দেখে বুঝতে পারছো কীভাবে বিধ্বস্ত আমি। মা যেহেতু এখানে আছে, গতকাল পারিনি, রাকেশের অফিস ছিল বলে আজকে বাবার জন্য একটু খাবারও পাঠালাম। নিচে যাচ্ছি, ওপরে আসছি, গিয়ে দেখছি রান্নার দিদি রান্না হয়নি, মানে এবার পাগল পাগল অবস্থা। আমি একটা রান্নাও করলাম, এদিকে ঝনককে রেডি করানো, সেটা অবশ্য মাই করিয়েছে, মানে বাবার খাবার গোছানো একদিকে, রাকেশকে নিজেরা খাওয়া, আবার বিকেলে বেরোবো বলে একটু তাড়াতাড়ি খেতে হবে। সকালের খাবারটা যদি তাড়াতাড়ি না খাই, দুপুরের খাবারটা দেরি হয়ে যাবে খেতে, মানে সব মিলিয়ে একবার বিধ্বস্ত অবস্থা। এখন একটু রেস্ট নেবো, তারপরে মাথা ভর্তি করে তেল মাখবো। রবিবারটাই তো আমার মাথায় তেল মাখার দিন, শ্যাম্পু করার দিন, কাল থেকে আবার স্কুল শুরু হয়ে যাচ্ছে। এই দেখো এখানে এখন রূপচর্চার জন্য প্রস্তুতি। এটা না, একটা বয়সের পরে মেয়েদের, বিশেষ করে 30-এর পরে, আর আমাদের তো করতেই হবে, কারণ আমাদের তো এখন বুড়োর পর্যায়ে পড়ে গেছি আমরা। দোকানে যে ইয়েগুলো পাওয়া যায়, কি ফেস ওয়াশ, তারপরে আরো যা যা পাওয়া যায়, স্ক্রাবার, এগুলো ইউজ করার থেকে আমার মনে হয় বাড়িতে যে এগুলো টুকটাক জিনিস দিয়ে তৈরি করে নেওয়াই ভালো। এটা হচ্ছে বেসন, তার সাথে দুধ, কাঁচা দুধ দিলেই বেশি ভালো হয়। কাঁচা দুধ নেই বলে আমি জাল দেওয়া দুধই ঠান্ডা করে নিয়েছি। কাঁচা দুধ ছিল, চাইলে না কেন। আর একটু সামান্য হলুদ, এই প্রতিদিনের রান্নার বেসন যে আমরা হলুদ ব্যবহার করি সেই হলুদটা দিলেও হয়। আর তার সাথে নারকেল তেল। নারকেল তেলটা স্কিনটাকে হাইড্রেট করে, এই জন্য রুক্ষ হয়ে গেলে স্কিন, নারকেল তেলটা প্রচন্ড উপকার। এর আগে আমি একদিন শর্ট দিয়েছিলাম, নারকেল তেলটা দিইনি। ও আরেকটা মা বলেছে সেটা হলো পরিষ্কার করার জন্য। হ্যাঁ, আরেকটা হচ্ছে মানে ঘুরিয়ে ফিরিয়ে করা আর কি, সব কাজই একরকম। মধুটা স্কিনের পক্ষে খুব ভালো। কখনো কখনো ওই বেসনের সাথে, বেসনটা থাকবেই, বেসনের সাথে একটু গোলাপ জল দিয়ে তার সাথে মধু দিয়ে সেটাকে, তারপরে তুমি তো অ্যালোভেরাও দাও, অ্যালোভেরা জেল, আবার মাঝে মাঝে মধু না দিয়ে অ্যালোভেরা জেল দিয়ে। আর মাঝে মাঝে ওই স্ক্রাবিং করার জন্য কি করতে হয়, ওই টমেটোটা কেটে, একটুখানি টমেটো কেটে নিয়ে, যার মধ্যে ভেতরে জুসটা থাকবে, সে তার মধ্যে একটুখানি চিনি আর চালের গুঁড়ো। বাবা তুমি এসব শিখলে কোথায়? আমি তো কিছুই জানি না। ওটা রেখে দিলে একটু চিনিটা একটু গলে গলে গেল, তারপরে ওইটা দিয়ে মুখটাকে ঘষা, মানে চালের গুঁড়োটার থেকে স্ক্রাবারটার কাজ করে। হ্যাঁ, আর টমেটোটা যেহেতু টক জিনিসে তো সবসময় পরিষ্কার হয়। লেবুর রস দিয়েও কখনো কখনো করা যায়, আবার কখনো কখনো ওই বেসনের মধ্যে দুধ আর কফি দিয়েও করা যায়। একটু হলুদ, দুধ। সবাই জেনে গেলে রূপচর্চার অনেক রকম জিনিস আজকে শেয়ার করে দিলাম। রূপচর্চা মানে কি? এগুলো স্কিন চর্চার, রূপচর্চা না স্কিন চর্চা। স্কিনটা, রূপ তো ভগবান যেটা দিয়েছে সেটাই থাকবে। আজকে কি ঘটেছে তোমাদেরকে বলি। আমি তো সকাল থেকে প্রচন্ড ব্যস্ত ছিলাম কাজের জন্য, আর কোনো দিকেই তাকানোর সময় পাইনি। হঠাৎ করে যখন ঝনকের খাবারটা রেডি করে ওই ঘরে টিভি চালাতে গেছি, দেখছি টিভির সামনে যে টেবিলটা যেটাতে বসে ঝনককে খাওয়াই, সেটার মধ্যে আমার থাম্ব রিংটা পড়ে আছে, যেটা আমি ওই বুড়ো আঙুলে পড়ি। সেটা দেখে আমি ভাবছি এটা কি, আমি তখন বুঝতেই পারিনি যে আমার থাম্ব রিংটা কখন খুলে গেছে হাত থেকে। দেখছি ওখানে পড়ে আছে, যদি খুলে পড়ে যেত তাহলে তো আমি বুঝতে পারতাম। ঝনকের না একটা স্বভাব আছে, ওর বাবার হাত থেকে আমার হাত থেকে বেছে বেছে ওই থাম্ব রিংগুলোই খুলে খুলে নেয়। ও খুলে নিয়েছে নাকি পড়ে গেছে আমি বুঝেই উঠতে পারলাম না। আমি যদি ওইটা পাওয়ার আগে আমি হাতটাকে খেয়াল করতাম যে আমার আঙুলে আংটিটা নেই, তাহলে আমার হয়ে যেত আজকে আত্মারাম খাঁচা, আজকে সারাটা দিন আমার মাটি হয়ে যেত। আমি ভাগ্যে ওটা খুঁজে পেয়েছি, কি যে হলো ভগবানই জানে। এটা কি করে ওইখানে গেল। আর গীতাদি কাজ করে চলে গেছে, মাও স্নানে ঢুকে গেছে, এরপর আমি ঢুকবো। ঝনক গান করে ফিরলেই ওকে ফলের রস টস খাইয়ে ওকেও রেডি করে দেবো, স্নান করিয়ে তারপর একটু বিশ্রাম নিয়ে বেরোবো। কোথায় বেরোবো সেটা তোমাদেরকে বলবো। দেখো গীতাদি কি সুন্দর করে সব একদম পরিষ্কার পরিপাটি করে গুছিয়ে রেখে যায় রান্নাঘরটাকে। আমি তো এমনি গুছিয়ে রাখি, কিন্তু গীতাদি আরো খুব সুন্দর পরিষ্কার করে রাখে সব। ঘরদোর একেবারে নিট অ্যান্ড ক্লিন এখন। আর বাইরের রোদটা দেখো। শরতের আকাশ বোধহয় একেই বলে। দেখো যখন ছোট ছিলাম তখন যখন পুজো আসতো তার আগে কি মজাটাই না হতো। এখন বড় হয়ে গিয়ে অতটা মজা নেই, কিন্তু চারিদিকটা দেখে সত্যিই মনে হচ্ছে আর কিছুদিনের মধ্যেই পুজো আসছে। এই উইকে যেই কারণে মার মেনলি এখানে আসা, পুজোর গিফট দেওয়া। আমাদের বাঙালিদের মধ্যে এই রিচুয়ালটাই আজীবনকাল চলে আসছে। পুজোর আগে কোনো আত্মীয়ের বাড়িতে গেলে তাদের জন্য নতুন জামা নিয়ে যাওয়া। আমি সবে স্নানে ঢুকেছিলাম, তড়ি ঘড়ি করে বেরোলাম। মিঠু দিয়ে এসে হাজির। আসলে আমি বলেছিলাম 12:30টায় আসতে, কিন্তু উনি এসে গেছেন 12:15-তে। উনি কিন্তু চাকদা পালপাড়া সব এলাকাতেই সবার বাড়ি গিয়ে এইসব সার্ভিস দিয়ে থাকেন। তোমরা চাইলে ওনার নাম্বারটা আমি শেয়ার করে দিতে পারি। আমার শ্বশুরমশাই আর মা ছাতু নিচ্ছে, এই যে ছাতু ভাঙিয়ে দিচ্ছে। আর ঝনক এই জিনিসটা নতুন দেখলো প্রথম, তাই জন্য ও কি শুরু করলো দেখো। ও তো বুঝতেই পারিনি
ওইখানে যে ছাতু ভাঙানো হচ্ছে, ও ভেবেছে সবজি বিক্রি করতে এসেছে। আমার সবজি কত করে? আমার সবজি? হ্যাঁ। উনি কি উত্তর দেবেন সেটা আর বুঝতেই পারছেন না। ঝনক যখন ছোট ছিল স্নান করাতে গিয়ে কি বায়নাটাই না করতো, আর শ্যাম্পু করাতে গেলে সারা পাড়ার লোক জেনে যেত ওকে শ্যাম্পু করানো হচ্ছে। এখন বড় হয়ে গিয়ে কি শান্ত হয়ে গেছে দেখো আমার ছেলেটা, একেবারে বসে বসে মাথা নিচু করে চোখ বন্ধ করে শ্যাম্পু করে নিচ্ছে দিয়ার কাছে। আজকে ছুটির দিন বলে কথা, একটু ড্রয়িং না করলে হয়, এইবারে বসে পড়েছে ড্রয়িং নিয়ে। এইটাই কালার করেছে ও এতক্ষণ ধরে বসে বসে, ডোরামি। আর বাবা এসে ওকে শুরু করলো ডিস্টার্ব। ড্রয়িং করে হাঁপিয়ে গিয়ে এইবার হচ্ছে একটু ডাব ব্রেক। অন্যদিন আমাদের খাওয়া দাওয়া সারতে সারতে বেজে যায় 3টে, আজকে আধ ঘন্টা আগে কোনো রকমে সব কাজ সেরেছি, মানে খাওয়া দাওয়াটা সেরেছি। আর আমি তো কোথাও গেলেই ঝনকের খাবারের ব্যবস্থা করে নিয়ে যাই, কটা বাজবে ফিরতে ফিরতে জানি না। এই যে বসিয়ে দিয়েছি এদিকে ঝনকের খাবার, আর ওইদিকে দেখো ঝনকটাকে এখনো শোয়ার নাম নেই। কখন খাইয়ে দেওয়া হয়েছে, তখন থেকে বলা হচ্ছে যে একটু ঘুমিয়ে নে, সে এখনো লাফালাফি করে যাচ্ছে দিয়ার সাথে। যাও দিয়ার সাথে ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি, নাহলে কিন্তু নিয়ে যাবো না। ও যাক গিয়ে ঘুমোক, আর আমি এটা করে নিয়ে তারপরে গিয়ে একটু শোবো। এটা যদি এখন না করে নিই তাহলে নিতে পারবো না, ঠান্ডা হবে না, আমার গরমটা নিয়ে নষ্ট হয়ে যায় যদি, ওই জন্য করে নিচ্ছি আগে। আমি প্রোগ্রামে কি ড্রেস পরবো, রেডি করো। দেখো অবস্থাটা দেখো, আমি বলছি যে আমারও এখন ড্রেস ঠিক করা হয়নি, ঝনকের ঠিক হয়নি, তখন কি বলছে বলো তো, তোমাদের ওখানে কি রোল, তোমরা দর্শক ছাড়া তো কিছু না, আমাকে তো 1000টা লোক দেখবে। যদি কথাটা ঠিক বলেছে, কিন্তু নিজের জামা ঠিক করব, ঝনকের জামা ঠিক করব, আবার ওরটাও ঠিক করে দেবো, আমি অত পারবো না। তারপরে আবার রান্না করছি, এখন 2:30 বাজে, এখন রান্না করছি, টাইম পাবো কখন? আর আমি কি করছি, খেয়ে উঠে তো রেকর্ডিং এ বসছি। অনেকটা করে হাঁক ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে। আমরা কিন্তু সবাই রেডি হয়ে গেছি, কিন্তু আসল লোকই এখন রেডি হয়নি, তাই জন্য বেরোতে পারছি না। যদি আমাদের 3 জনের মধ্যে একজন রেডি না হতাম, প্রচণ্ড ঝাড় খেতাম। কিন্তু যেহেতু আজকে নিজের দেরি হয়েছে, ঝাড় দেওয়ারও ব্যাপার নেই আর ঝাড় শোনারও ব্যাপার নেই, এই যে রেডি হচ্ছে। আর ঝনকটাকে দেখো রেডি হয়ে আবার ঘুম দিয়েছে, কিন্তু ঝনকের দেওয়ার চেষ্টা করছে অনেকক্ষণ থেকে, ঘুম ভাঙানোর পারছে না, তাই আমরা ভাবছি যে ঝনককে রেখেই আজকে চলে যাবো। এবার তোমাদেরকে বলি আমরা কোথায় যাচ্ছি। ড্রেসটা দেখেই নিশ্চয়ই বুঝে গেছো, এই যে এই ড্রেসটা দেখে আমরা কোথায় যাচ্ছি, আর এই যে ব্যাগ, রাকেশের প্রোগ্রাম, সেটাই আমরা দেখতে যাচ্ছি। ঝনক উঠেছি ঘুম থেকে, চেষ্টার পর অনেকক্ষণ। ও বাবা রে, কি ঠান্ডা লেগে গেছে গো। চলো, এই যে অ্যাঙ্কার, চলো চলো, আপনি কি রেডি হবেন? চলো, বেরো বেরো। দেখছো তো সবাই, দেখো সবাই এটার প্রমাণ, এই যে নিজে রেডি হয়নি কিন্তু চলো চলো শুরু করে দিয়েছে। বেরো 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 বেরো, এত দেরি করলে হবে না, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ভুলো না পুরো ব্যাপারটা। তোমার বাড়িতে এসে আমি পেয়েছি, আমার এটা আগে ছিলই না, আমার থেকে তুমি এরকম ফালতু কথা বলে তো লাভ নেই। তুমি তো আমার রান্না খাও না, আমি তোমার রান্না খাই, মানে তোমার গুণটা আমার মধ্যে ঢুকেছে। ও তার মানে তুমি কি বলতে চাইছো, মা কিছু মেশায় তোমার খাবারে? হ্যাঁ, ওনার ভুলে যাওয়ার যে প্রবণতাটা, সেটা মেশায়। এটা তুমি যার হাতে রান্না খাবে, দেখো শাশুড়ি আর জামাইয়ের ঝগড়া বেঁধে গেছে। এই বেরো বেরো বেরো, কেউ মানবে না এগুলো, ওই রান্নার মারফত দেয় না, এগুলো থাকতে থাকতে, তার সাথে সাথে থাকতে থাকতে এগুলো হয়ে যায়। বসে পড়েছো কেন? মা বেরোচ্ছে, বলছি সব নিয়েছো তো? চার্জার বলেছি, শুধু চার্জারটাই বলেছি, অন্য কিছু বলি না। ব্যাস, তারপরে জামাই আর শাশুড়ির ঝগড়া বেঁধে গেছে। এই ভুলে যাওয়ার রোগটা শাশুড়ি বলছে জামাইয়ের থেকে পেয়েছে, আর জামাই বলছে শাশুড়ির থেকে পেয়েছে। এই যে অ্যাঙ্কার তার শাশুড়িকে অ্যাসিস্ট্যান্ট রেখেছে, কি আছে নিজে পড়ছে না, শাশুড়িকে দিয়ে পড়ে শুনছে যে ওখানে অনুষ্ঠান সূচিটা কি আছে। অবস্থাটা ভাবো, কথা বলতে দেব। বাধ্য শাশুড়ি মা এখন জামাইকে পড়ে শোনাক অনুষ্ঠান সূচি। আর এইদিকে আমার ছেলেটাকে দেখো, হাফ ঘুমিয়ে এসেছে তো, তাই জন্য এখন গাড়িতে ধুকতে ধুকতে যাচ্ছে। আমরা রেল গেট ক্রস করে যাচ্ছি, অথচ গেট পড়েনি, এটা তো হতেই পারে না। এই যে কতক্ষণ আটকালাম এখানে, গাড়ি ভর্তি করে বরের প্রোগ্রাম দেখতে যাচ্ছি। কি করবে কে জানে, মান সম্মান রাখবে তো? হ্যাঁ, মান সম্মান রাখতে পারবো সেটা বুঝেই তুমি এরকম বরকে ফাঁসিয়েছিলে, পটিয়েছিলে। হ্যাঁ, কি ফালতু কথা, আমি নাকি ওকে ফাঁসিয়েছিলাম পটিয়েছিলাম, কে কাকে ফাঁসিয়েছিল পটিয়েছিল এখন সবাই সেটা জানে, সবাই জেনেও গেছো আমাদের গল্প। তাই কে কাকে ফাঁসিয়েছিল আর কে কাকে পটিয়েছিল তোমরা নিশ্চয়ই জানো। আমি খুব একটা সিরিয়াল দেখি না, তাই জন্য চিনি না। তোমরা হয়তো কেউ কেউ চেনো এনাদেরকে, চেনো কি? আজকে অনুষ্ঠানে এনারাই আসছেন। চারিদিকে সবুজের সমারোহ দেখতে দেখতে আমরা বেশ তাড়াতাড়ি করেই যাচ্ছিলাম কল্যাণীর উদ্দেশ্যে।
আজ আমাদের ডেস্টিনেশন কল্যাণী। তখন বাজে দুপুর 4:30-5টা মতো। অন্য দিনগুলো এইরকম সময় নাকে সর্ষের তেল দিয়ে একেবারে ঘুম দি ভাত ঘুম। আজকে আর সেই সুযোগ পাইনি, মানে সেই সুযোগ ইচ্ছে করেই নিইনি। ইচ্ছে হলো একটু প্রোগ্রাম দেখে আসা যাক, বেশ ভালো লাগে এইরকম নাচের প্রোগ্রাম দেখতে। আজ অনেক বছর পর আবার এলাম কল্যাণী ইউনিভার্সিটিতে। আজকের অনুষ্ঠানটা হবে কল্যাণী ইউনিভার্সিটির অডিটোরিয়ামে। আমরা পৌঁছে গেছি, আর পৌঁছেই রাকেশ চলে গেছে গ্রিন রুমে। এদিকে ঝনকটা দিয়ার হাত ধরে আগে আগে যাচ্ছে, আর আমি পেছনে পেছনে। যেই দেখেছে ক্যামেরাটা অন করেছি, পোজ দিতে শুরু করেছে। দেখো, আমরা যখন এসে ঢুকেছি তখনও প্রোগ্রাম শুরু হয়নি। আসলে শুরু হবে কি করে? আমার বর না পৌঁছলে প্রোগ্রাম শুরু হওয়ার কোনো আলো আরো নতুন নতুন শত শত আলো, কোটি কোটি আলোর জন্ম দিতে পারে। সেই আলোকে সাক্ষী রেখেই মোচন ঘটুক, দূরীভূত হোক সকল অন্ধকার, আলো পট্টিকা আমাদের প্রত্যেকের হৃদয় প্রজ্বলিত হোক, সেই আশা রাখি। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। ঝনক প্রোগ্রাম দেখতে আসে তো ঠিকই, কিন্তু প্রোগ্রাম দেখার তুলনায় বাদরামি করে বেশি। দেখো না, শুরু হয়ে গেছে ওর বাদরামি। ওইখানে ভিডিওগ্রাফি একদমই অ্যালাউ ছিল না, তবুও আমি চেষ্টা করেছি তোমাদের জন্য ছোট্ট ছোট্ট কিছু ক্লিপ ক্যাপচার করতে। শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবকে নিয়ে যেই গীতিনাট্যটা এখানে উপস্থাপন করা হলো, এত সুন্দর লাগলো, মন কেড়ে নিতে বাধ্য করলো। কেন দেখা দেবে না? আমি কি দোষ করলাম মা? রাকেশ এসে গেছে ঝনকের কাছে। অনেকক্ষণ থেকেই বাবা বাবা করে চেঁচাচ্ছিল। ও কি আর বোঝে ওইখানে চেঁচাতে নেই? ওই জন্যই এখন ছেলেকে সাথ দিতে এসেছে। আর ওই কালী ঠাকুর দেখে এত মজা পেয়েছে না, খুব মজা পেয়েছে। রামকৃষ্ণদেবের অভিনয় দেখে গায়ে কাঁটা দিয়ে দিল। ইহ জীবনে তো দর্শনটা তো হবেই না। মা থাকতেও যদি মাকে না পাই, কি হবে? কি হবে তবে বেঁচে থেকে? আজ আমি নিজেকে শেষ করে দেব। গদাই, কি করছিস তুই? গদাই ওঠ ওঠ, এই দেখ, এই তো আমি এসেছি। এই যে রামকৃষ্ণদেবকে দেখতে পাচ্ছ, উনার তত্ত্বাবধানেই আজকের এই পুরো অনুষ্ঠানটা। উনি হলেন এই স্কুলের টিচার। আপনাদের আগেই বলেছি, ডমরু ডান্স একাডেমির এই যে অ্যানুয়াল প্রোগ্রামের শেষ দিনের যে নিবেদনটি হয়, সেটির মধ্যে বেশিরভাগটাই একেবারে ডমরু ডান্স একাডেমির নিজস্ব তৈরি করা কিছু বিষয়বস্তু থাকে। একটার পর একটা একেবারে মন ভালো করে দেওয়ার মতো পারফরমেন্স দেখতে থাকলাম আমরা। টাইমটা বেশ ভালো কাটলো। তোমাদেরকে এবার দেখা করিয়ে দিলাম সেই দুইজন সিরিয়াল আর্টিস্টের সাথে। আমি যদিও চিনি না, সিরিয়াল যেহেতু দেখি না, তোমরা অনেকেই চেনো, তাই না? থাকবে তো সেনাপতি মশাই, তবেই আমি পারবো এই 7 সমুদ্র 13 নদী পার করে আমার 7 ভাইকে উদ্ধার করে আবার এই সূর্যনগরে ফিরে আসতে। চলো সেনাপতি মশাই, আমরা বেরিয়ে পড়ি। চলো রাজকন্যা পারো। একটা জোরে হাততালি সবাই মিলে। থ্যাংক ইউ। না, এরপর আরো অনেক কিছু ছিল। এরপর হচ্ছে রাক্ষসী, আর তারপর আরো অনেক কিছু বাধা বিপত্তি অতিক্রম করে ফাইনালি রাঘব পারুল এক হতে পেরেছে। সেই রাক্ষসী মানে রিল লাইফ থেকে রিয়েল লাইফেও ছিল বলছো? এই রে, আপনি সবার জীবনেই থাকে কোথাও না কোথাও। সিরিয়াল ছাড়া ওনারা কিন্তু রিয়েল লাইফেও কাপল। এটা কি? না না, ওই গানটা এখন হবে না, এখন ওয়েস্টার্ন ডান্স হবে। ও ওয়েস্টার্ন ডান্স মানে কি ইংরেজি? না না, ইংরেজি না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমরা মূলত টলিউডি এবং বলিউডি ডান্স এখানে দেখতে। ঝনক কি মজা পেয়েছে দেখেছো? Let's
অনুষ্ঠান শেষে দেখছি হল শুদ্ধ সবাই নাচতে লেগে গেছে, আমরাই শুধু বাজছিলাম। ঝনক কিন্তু অনেকটা টাইম বসেছিল, এবার আর পারছে না। দেখো না সামনে গিয়ে কেমন বাদর নাচ শুরু করেছে। রাত্রি 12টার সময় বাড়ি পৌঁছলাম। ওপরে এসেই ড্রেস চেঞ্জ না করে আমি আগে বিছানাটা করে দিয়েছি। ঝনককে তো আমি গাড়িতেই খাইয়ে দিয়েছিলাম, আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে। আসলে দুপুরেও ঘুমটা ঠিকমতো হয়নি, তারপর 12টা বেজে গেছে, ঘুম তো পাওয়াটাই স্বাভাবিক। আমি সব ব্যাগপত্র নিয়ে এলাম ওপরে। রাকেশ এবার ঘুমন্ত ঝনককে নিয়ে এসে শোয়াবে। কালকে আবার সকাল সকাল ওঠো, সোমবার, মনে হচ্ছে একটা দিন ছুটি থাকলে বেশ হতো, কিন্তু কিছুই করার নেই, উঠতে তো হবেই। 12টা বাজে এখনই, খাওয়া দাওয়া সারবো, এডিট করব, তারপরে শুতে শুতে ওই 2টো 2:30, আবার সকালবেলা 6টা 6:30টায় উঠতে হবে। এই রুটিন চলছে। চলো আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করি, কালকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা করবো।